সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি ইংলিশ ফর ক্লাস 6 এর পেজ নাম্বার 18 এবং 19 নিয়ে আলোচনা করব এবং এর আগের পৃষ্ঠা যেগুলো আছে 17, 16, 15 এর আগের পৃষ্ঠাগুলোর টিউটোরিয়াল আমি ইতিপূর্বে দিয়ে দিয়েছি। এই ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারো। চলো তাহলে শুরু করি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই যেটা হচ্ছে পেজ নাম্বার 18, এই যে 2.5, এখান থেকে আমরা শুরু করব। চলো তাহলে আমরা এখানে একটা পড়ি। এই লাইনে কি বলা হচ্ছে দেখো, রিড দ্য নোট অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন পেয়ার্স। তার মানে হচ্ছে নোটটি পড়ো এবং জোড়ায়, মানে হচ্ছে দুইজন মিলে মিলে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তাহলে আমরা নিচের প্রশ্নগুলোতে যাব, এগুলো পড়ব, ঠিক আছে। তার আগে আমরা এই যে এখানে নোটটা পড়ে নেই। নোট কি দেখো, নোট মানে আমরা কি বলতে পারি, দ্রষ্টব্য, ঠিক আছে। নোটটা কি দেখো, এখানে কি বলা হচ্ছে দেখো, যে এ পোয়েম ইজ আ কাইন্ড অফ লিটারারি রাইটিং। লিটারারি রাইটিং মানে হচ্ছে সাহিত্যের লেখা। সাহিত্যের মধ্যে কিন্তু অনেক ভাগ আছে। সাহিত্যের মধ্যে গদ্য আছে, পদ্য আছে, গল্প আছে, হ্যাঁ, তারপরে কি আছে, ছোট গল্প আছে, উপন্যাস আছে, নাটক আছে, অনেক ভাগ আছে কিন্তু সাহিত্যের মধ্যে। তার মধ্যে একটা ভাগ হচ্ছে কি কবিতা। কবিতা হচ্ছে সাহিত্যের একটা ভাগের মধ্যে, যে কবিতা লেখা হচ্ছে সাহিত্যের একটা ভাগ। এই জন্য বলেছে এ পোয়েম ইজ এ কাইন্ড অফ লিটারারি রাইটিং, ঠিক আছে। সাহিত্যর রচনা বা সাহিত্যের এক প্রকার লেখা হচ্ছে পোয়েমটা। পোয়েম অর্থ কি কবিতা, যেটা তোমরা নিশ্চয়ই জানো। তারপর কি বলেছে দেখো, ইট হ্যাজ সাম ক্যারেক্টারিস্টিক্স। এই যে দেখো একটা নতুন শব্দ আসলো তোমাদের অনেকের জন্য, যে ক্যারেক্টারিস্টিক্স অর্থ হচ্ছে বৈশিষ্ট্য। এটা উচ্চারণ, বানান এবং অর্থ খেয়াল করবে তোমরা। ক্যারেক্টারিস্টিক্স অর্থ হচ্ছে বৈশিষ্ট্য। ক্যারেক্টারিস্টিক্স অর্থ কি বৈশিষ্ট্য, তোমরা শিখে নিবে, ঠিক আছে। ইট হ্যাজ সাম ক্যারেক্টারিস্টিক্স অর্থাৎ এটার কিছু বৈশিষ্ট্য রয়েছে। তাহলে এটার বলতে কোনটাকে মিন করছে, এখানে কবিতাকে মিন করছে, বোঝাচ্ছে। তারপর দেখো, টু অফ দেম আর স্ট্যানজা অ্যান্ড রাইমিং। এখন কবিতার তো অনেক বৈশিষ্ট্য থাকতে পারে, তার মধ্যে উল্লেখযোগ্য দুইটা বলেছে কি, একটা হচ্ছে স্ট্যানজা আর একটা হচ্ছে রাইমিং। স্ট্যানজা মানে হচ্ছে যে স্থবক, আর রাইমিং মানে হচ্ছে ছন্দ, ঠিক আছে। রাইমিং মানে ছন্দ, এমনি রাইম। রাইম অর্থ হচ্ছে ছড়া বলে থাকি আমরা। এই ছড়া মানে কি ছন্দ, তাহলে রাইমিং মানে হচ্ছে ছন্দ এবং স্ট্যানজা মানে হচ্ছে স্থবক। এই স্ট্যানজা এবং রাইমিং সম্পর্কে আমরা এই যে নিচে বিস্তারিত জানতে পারবো। তাহলে এখানে আমরা এইগুলা নিয়ে আলোচনা করি। দেখো স্ট্যানজা অর্থ কি বলেছে, দেখো স্ট্যানজাতে কি বলেছে, এ স্ট্যানজা ইজ এ গ্রুপ অফ লাইন্স ইন এ পোয়েম। অর্থাৎ স্ট্যানজা হচ্ছে, স্থবক হচ্ছে কোন একটা কবিতার মধ্যে কি গ্রুপ অফ লাইন, এ গ্রুপ অফ লাইন্স অর্থাৎ হচ্ছে একটা কি কয়েকটা লাইনের গ্রুপ বা কয়েকটা লাইনের দল। অর্থাৎ একটা কবিতার মধ্যে যে অনেকগুলো লাইন আছে, এই লাইনগুলো, অনেকগুলো লাইনের মধ্যে কয়েকটা লাইন মিলে একটা গ্রুপ থাকবে, ওই গ্রুপটাকে আমরা কি বলবো, স্ট্যানজা বলবো, ঠিক আছে। তারপর দেখো আরও বিস্তারিত জানি আমরা। ইট কনসিস্টস অফ, এই যে কনসিস্ট অফ, এটা একটা কি, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এই যে কনসিস্ট অফ, এটা অর্থ হচ্ছে কি নিহিত থাকা বা বিদ্যমান থাকা। ইট কনসিস্ট অফ অর্থাৎ এটাতে নিহিত থাকে বা এটাতে বিদ্যমান থাকে। এটাতে বলতে যে কবিতায় আর কি, যে কবিতার স্ট্যানজায় কি বিদ্যমান থাকে দেখো, টু অর মোর লাইন্স, হ্যাঁ, মানে দুইটি বা তারও অধিক লাইন, অ্যারেঞ্জড টুগেদার মানে একসাথে কি থাকে, একসাথে থাকে, অ্যাজ এ ইউনিট, ঠিক আছে, একটা ইউনিট হিসেবে, ঠিক আছে, কোনো একটা অনুচ্ছেদ হিসেবে একত্রে থাকে। অর্থাৎ এই যে স্ট্যানজা হচ্ছে বা স্থবক হচ্ছে দুই বা তারও অধিক লাইন একত্রে থেকে কি করা, কি কোনো একটা ইউনিট হিসেবে থাকা, এটা হচ্ছে স্ট্যানজার বৈশিষ্ট্য। তারপর দেখো কি বলা হচ্ছে, মোস্ট পোয়েমস, বেশিরভাগ কবিতা, হ্যাঁ, আর ডিভাইডেড মানে কি বিভক্ত থাকে। ডিভাইডেড অর্থ হচ্ছে বিভক্ত থাকা, ইনটু স্ট্যানজাস কিসে, স্থবকে বিভক্ত থাকে। অর্থাৎ বেশিরভাগ কবিতা দুইটি, তিনটি, চারটি, পাঁচটি এরকম বেশ কয়েকটি স্ট্যানজাতে বিভক্ত থাকে, ঠিক আছে। তারপরে দেখো, এ স্ট্যানজা ইন এ পোয়েম ইজ লাইক আ প্যারাগ্রাফ ইন অ্যান এসে। এসে অর্থ হচ্ছে রচনা। এসে অর্থ কি রচনা বলতে পারি আমরা যে বাংলায় রচনা শিখি, ওই যে ওই রকম রচনা। ওই রচনার মধ্যে কিন্তু ওই যে ভূমিকা, উপসংহার, উপকারিতা, অপকারিতা, এরকম কতগুলো ভাগ প্যারাগ্রাফ থাকে না, এরকম এগুলো যেমন রচনার প্যারাগ্রাফ বা অনুচ্ছেদ, তেমনিভাবে কবিতার মধ্যে স্ট্যানজাগুলাও কিন্তু সেরকম, যে কবিতার মধ্যে স্ট্যানজাগুলো কিন্তু ওই রচনার প্যারাগ্রাফের মতো করেই কাজ করে বা বোঝায়। এটাই বলেছে যে স্ট্যানজা ইন এ পোয়েম, অর্থাৎ পোয়েমের স্ট্যানজা হলো বা স্থবক হলো
ইস লাইক, এই লাইক অর্থ এমনিতে পছন্দ করা, তবে এখানে কিন্তু মতো হবে, ঠিক আছে? মতো মানে কিসের মতো, যে স্ট্যাঞ্জা ইন এ পয়েম, কবিতার স্ট্যাঞ্জা হচ্ছে ইস লাইক এ প্যারাগ্রাফ ইন এন এসে, রচনার প্যারাগ্রাফের মতো বা রচনার অনুচ্ছেদের মতো। তারপরে দেখো রাইমিং, রাইমিং এই যে ছন্দ বলতে কি বোঝায় এটা দেখো, দ্য সিমিলার সাউন্ডিং ওয়ার্ডস মানে হচ্ছে সিমিলার সাউন্ডিং অর্থাৎ এগুলো শুনতে একই রকম, ঠিক আছে? এগুলার কি শব্দগুলো ধ্বনি উচ্চারণ, ধ্বনি উচ্চারণ কিন্তু মানে সাউন্ড কিন্তু একই রকম শোনাবে, এই জন্য বলছে দ্য সিমিলার, সিমিলার মানে হচ্ছে একই, সিমিলার সাউন্ডিং মানে একই রকম ধ্বনি বা একই রকম শব্দ শোনাবে, ওয়ার্ডস এই যে সিমিলার সাউন্ডিং ওয়ার্ডস মানে একই রকম শব্দ, ঠিক আছে? একই রকম ধ্বনির শব্দ অ্যাট দ্য এন্ডস অফ দ্য অল্টারনেট লাইন্স অফ এ পয়েম। এই যে অল্টারনেট মানে হচ্ছে বিকল্প, অল্টারনেট লাইন্স বলতে হচ্ছে আলাদা আলাদা লাইনে, মানে এক লাইনের শেষে যেরকম শব্দ ধ্বনি হয়েছে, শব্দ ধ্বনিটা যেরকম শুনিয়েছে, অপর লাইনে কিন্তু আরেকটা লাইনেও কিন্তু ঠিক একই রকম ধ্বনি শোনাবে, ঠিক আছে? এটাই বোঝাচ্ছে রাইমিং, ঠিক আছে? দ্য সিমিলার সাউন্ডিং ওয়ার্ডস অ্যাট দ্য এন্ডস অফ দ্য অল্টারনেট লাইন্স অফ এ পয়েম, অর্থাৎ কবিতার মধ্যে যে ভিন্ন ভিন্ন লাইন আছে, অর্থাৎ প্রথম লাইনের শেষে যেরকম ধ্বনি শোনা গিয়েছে ঠিক একই রকম ধ্বনি কিন্তু দ্বিতীয় লাইনের শেষেও আমরা পাবো, তৃতীয় লাইনের শেষেও পাবো, ঠিক আছে? একই স্ট্যাঞ্জার মধ্যে একই রকম ধ্বনি আমরা দেখতে পাবো। এটা আমরা কবিতার মধ্যে বা পয়েমের মধ্যে যখন আমরা এগুলো দেখবো তাহলে এই বিষয়গুলো আমরা বুঝতে পারবো আরও ভালোভাবে, ঠিক আছে? যেটা আমরা যে লিটল থিংসের মধ্যেও কিন্তু শেষে দেখেছি। এবার কোয়েশ্চেন্সগুলো, এই যে এখান থেকে এবার আমরা কোয়েশ্চেন্সগুলো বলি, কি বলেছে দেখো, হাউ মেনি স্ট্রেঞ্জার্স আর দেয়ার ইন দ্য পয়েম টাইটেলড লিটল থিংস, অর্থাৎ লিটল থিংস টাইটেল দিয়ে যে আমাদেরকে একটা পয়েম দেওয়া আছে, এর আগের পৃষ্ঠায় তোমরা পয়েমটা পড়েছো, অনেক ইম্পর্টেন্ট পয়েম কিন্তু, ওইটাতে কয়টা স্ট্যাঞ্জা আছে ওটাতে আমরা দেখেছি 3টা স্ট্যাঞ্জা আছে, তাই না? 3টা স্ট্যাঞ্জা আছে, তাহলে আমরা কি বলবো, দেয়ার আর 3 স্ট্যাঞ্জাস ইন দ্য পয়েম টাইটেলড লিটল থিংস, এভাবে বলবো, ঠিক আছে? তাহলে কয়টা স্ট্যাঞ্জাস, হাউ মেনি, 3টা, ঠিক আছে? 3, দেয়ার আর 3 স্ট্যাঞ্জাস ইন দ্য পয়েম টাইটেলড লিটল থিংস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা এটাকে আরেকটু উপরে তুলি, বিতে কি বলছে দেখো, এই যে বিতে বলছে যে ম্যাচ দ্য রাইমিং ওয়ার্ডস, ঠিক আছে? এই যে ছন্দের যে শব্দগুলো আছে এগুলাকে মিলাও, ম্যাচ করো, ম্যাচিং করো মানে মিলাও। দেখো ক্যাট, আমরা এখানে কিন্তু শব্দগুলার ধ্বনি উচ্চারণ যেটা সেটা একটু বেশি ফলো করব। যেমন ক্যাট, শেষে যে ক্যাট, এই যে অ্যাট উচ্চারিত হয়েছে, অ্যাট ধ্বনি উচ্চারিত হয়েছে, ঠিক এইটার মতো শুনতে আমরা ডান পাশে কোনটাতে পাচ্ছি, ডান পাশে আমরা পাচ্ছি যে দেখো হ্যাট, যে হ্যাটের এখানে কিন্তু ক্যাট হ্যাট শব্দগুলো কিন্তু শুনতে কিন্তু একই রকম ধ্বনি উচ্চারিত হচ্ছে, তাই না? তাহলে যে ক্যাট এবং হ্যাট আমরা একসাথে মিলাবো, তাহলে ক্যাটের সাথে কোনটা হবে, হ্যাট হবে। তারপর দেখো ডে, ডে অর্থ হচ্ছে দিন, এই ডে এর সাথে কোনটা হবে, স্টে হবে, যেগুলা শেষে একই রকম শোনাচ্ছে কিন্তু একই রকম ধ্বনি উচ্চারিত হচ্ছে সেগুলোকে আমরা একসাথে মেলাবো। তারপর কোট, কোটের সাথে হচ্ছে কি বোট, পিক, পিকের সাথে হবে যে কিক, তারপর স্যান্ড, স্যান্ডের হবে যে সাথে হবে ল্যান্ড, তারপর নাও, নাও এর সাথে হবে যে হাউ, ঠিক আছে? অর্থগুলো আশা করি তোমরা জানো। এই যে ক্যাট, ক্যাট অর্থ তোমরা সবাই জানো বিড়াল, আর হ্যাট অর্থ হচ্ছে টুপি, হ্যাট অর্থ হচ্ছে কি মাথার, হ্যাট অর্থ মাথার টুপি। তারপর ডে অর্থ দিন, ডে এর সাথে হয়েছে কোনটা, স্টে, স্টে অর্থ হচ্ছে অবস্থান করা। তারপরে কোট, কোট মানে তো জানো তোমরা ওই যে জামা, এক ধরনের জামা, এটা কোট বলবো আমরা। তারপরে বোট, বোট অর্থ জানো নৌকা। পিক, পিক মানে হচ্ছে বাছাই করা, পিক অর্থ হচ্ছে বাছাই করে, যে বলে না পিক ওয়ান, তোমাকে অনেকগুলো জিনিস দেওয়া হলো মনে করে এখান থেকে একটা বাছাই করে যে পিক ওয়ান, এরকম বলে না? তাহলে পিক অর্থ হচ্ছে বাছাই করা। তারপরে কিক, কিক মানে হচ্ছে পা দিয়ে কি করা, আঘাত করা, পা দিয়ে আঘাত করা, যেটাকে আমরা লাথি মারা বলি। তাহলে কিক অর্থ হচ্ছে কি পা দিয়ে আঘাত করা। তারপরে হচ্ছে স্যান্ড, স্যান্ড অর্থ হচ্ছে বালি, স্যান্ডের সাথে হবে যে ল্যান্ড, ভূমি। নাও, নাও অর্থ এখন, আর হাউ, হাউ অর্থ হচ্ছে কিভাবে। আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। এবার আমরা পরবর্তী পেজে যাই, পেজ নাম্বার 19। এখানে শুরুতে সিতে কি বলা আছে দেখো, ক্যান ইউ আইডেন্টিফাই, যে আইডেন্টিফাই অর্থ হচ্ছে কি করা, চিহ্নিত করা, আইডেন্টিফাই অর্থ হচ্ছে চিহ্নিত করা। ক্যান ইউ আইডেন্টিফাই, তুমি কি চিহ্নিত করতে পারবে, দ্য রাইমিং ওয়ার্ডস মানে হচ্ছে ছন্দের যে শব্দগুলো আছে, ছন্দের শব্দগুলো তুমি কি চিহ্নিত করতে পারবে, ইন দ্য ফলোয়িং লাইন্স মানে নিচের এই লাইনগুলোর মধ্য থেকে
তাহলে আমরা একটু চেষ্টা করি, এগুলো একদম ইজি। দেখো লিটল গ্রেইনস অফ স্যান্ড অ্যান্ড দ্য প্লিজেন্ট ল্যান্ড। তাহলে আমরা এখানে এই যে এই লাইনগুলোর শেষে আমরা রাইমিং ওয়ার্ডসগুলো দেখতে পাচ্ছি, যেমন এই যে স্যান্ড, এই স্যান্ড এবং ল্যান্ড হচ্ছে এই যে রাইমিং ওয়ার্ড। তাহলে এই আইয়ের মধ্যে মানে এই যে প্রথম এটার মধ্যে রাইমিং ওয়ার্ড কোনগুলো? স্যান্ড এবং ল্যান্ড হচ্ছে রাইমিং ওয়ার্ড। তারপর 2 নাম্বার দেখো হাম্বল দো দে বি অফ ইটারনিটি। এখানে তাহলে রাইমিং ওয়ার্ড কোনগুলো? এই যে বি এবং ইটারনিটি। ঠিক আছে, দেখো তোমরা দেখো বি এই যেটা উচ্চারণ যেরকম, ইটারনিটি এর শেষেও কিন্তু একই রকম ধ্বনি উচ্চারিত হয়েছে। ঠিক আছে, একই রকম ধ্বনি মানে শুনতে একই রকম শোনাবে, এটাই হচ্ছে রাইমিং ওয়ার্ড। ঠিক আছে, তারপরে দেখো লিটল ওয়ার্ডস অফ লাভ। তারপরে দেখো লাইক দ্য হ্যাভেন অ্যাবাভ। তাহলে দেখো আমরা লাভ এবং অ্যাবাভ উচ্চারণ কিন্তু দুটার কিন্তু একই রকম হয়েছে, ধ্বনি উচ্চারণ একই রকম হয়েছে। তাহলে রাইমিং ওয়ার্ড এখানে কি? লাভ এবং অ্যাবাভ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার 2.6 দেখো, মোস্ট ইম্পর্টেন্ট, মেক আ লিস্ট অফ দ্য লিটল থিংস ইউ ইউজুয়ালি ডু অ্যান্ড শেয়ার ইট উইথ দ্য ক্লাস। এটা বাংলা অর্থ নিচে দেওয়া আছে। দেখো তুমি সাধারণত করে থাকো এমন ছোট ছোট কাজের একটি তালিকা তৈরি করো এবং শ্রেণীতে শেয়ার করো। ঠিক আছে, এবার আমরা যে ফর এক্সাম্পল, এখানে কিন্তু ফর এক্সাম্পল এখানে দুইটা লাইন যেগুলো তোমরা কালো কালির দেখতে পাচ্ছ তোমাদের বইতে দেওয়া আছে, এগুলো বইতেই দেওয়া আছে ফর এক্সাম্পল হিসেবে। এক্সট্রা আমরা নিজের থেকে লেখার জন্য এখানে আমাদের এখানে কি দিল? ব্ল্যাঙ্কস কতগুলো কি দিল? ঘর দিল। এগুলো আমরা পূরণ করব নিজেরা, নিজেরা নিজেদের মতো করে। আমরা বাসায় যে ছোট ছোট কাজগুলো করে থাকি এগুলো আমরা ইংলিশে বর্ণনা করব। আমি উদাহরণস্বরূপ এখানে কয়েকটা লিখেছি। যেমন আমরা কি করে থাকি যে আই ওয়াশ মাই ক্লথস। ঠিক আছে, আমরা কি করি? এই যে আমি আমার কাপড় বা পোশাক কি করি? ধৌত করি বা ধুই। তারপরে দেখো আই হেল্প মাই মাদার বাই ওয়াশিং ডিশেস। ঠিক আছে, আমি আমার মাকে থালা বাসন পরিষ্কার করে দেওয়ার মাধ্যমে সাহায্য করি। আই অলসো হেল্প মাই ফাদার ইন দ্য গার্ডেন। আমি আমার বাবাকেও বাগানে সাহায্য করি। তারপর কি বলেছে? আই ওয়াটার দ্য প্লান্টস অ্যান্ড ক্লিয়ার দ্য উইডস ফ্রম দ্য গার্ডেন। ঠিক আছে, আই ওয়াটার দ্য প্লান্টস, আমি গাছে পানি দেই মানে চারা গাছে পানি দেই। অ্যান্ড ক্লিয়ার দ্য উইডস, উইডস মানে হচ্ছে বাগানের মধ্যে কতগুলো আগাছা থাকে, কতগুলো কি এমনিতে কোনো প্রয়োজন নাই নিজে নিজে উঠে যায় এরকম কতগুলো আগাছা থাকে, তোমরা নিশ্চয়ই আগাছা চিনো। হ্যাঁ, এই আগাছাগুলো আমরা কি করে নিতে হয়? বাগান থেকে আগাছাগুলো কিন্তু পরিষ্কার করে নিতে হয়। আগাছা পরিষ্কার না করলে চারা গাছ মারা যায়। ঠিক আছে, বা যে কোনো গাছ কিন্তু মারা যায়, এই কারণ পুষ্টিগুলো, মাটির যে পুষ্টি গুণাগুণ এগুলো আগাছা নিজে খেয়ে নেয়, চুষে নেয়। এই জন্য কিন্তু গাছ বৃক্ষ বা চারা গাছ নষ্ট হয়ে যায়, মারা যায়। এই জন্য আগাছা পরিষ্কার করা কিন্তু অনেক বেশি জরুরি। এই জন্য কি বলে যে কি করে বলেছে? অ্যান্ড ক্লিয়ার দ্য উইডস, এবং আগাছা পরিষ্কার করি ফ্রম দ্য গার্ডেন, বাগান থেকে আগাছা পরিষ্কার করি। হ্যাঁ, এরকম তোমরা আরও অনেক বলতে পারো। বাসার মধ্যে এরকম ছোটোখাটো তোমরা যে কাজগুলো করে থাকো এগুলো বলতে পারো। বা বলতে পারো যে কি তোমরা তোমাদের অনেকের ঘরের মধ্যে দাদা দাদি আছে, তোমরা দাদা দাদির দেখাশোনা করো, এরকমও বলতে পারো। আই টেক কেয়ার অফ মাই গ্র্যান্ড প্যারেন্টস। ঠিক আছে, আই টেক কেয়ার অফ, যে টেক কেয়ার অফ মানে হচ্ছে যত্ন নেওয়া, অফ কার? এটা গ্র্যান্ড প্যারেন্টস, অফ মাই গ্র্যান্ড প্যারেন্টস মানে আমার দাদা দাদি। ঠিক আছে, এই গ্র্যান্ড প্যারেন্টস মানে কিন্তু দাদা দাদি, নানা নানি, এগুলো সবাইকেই গ্র্যান্ড প্যারেন্টসই বলে। ঠিক আছে, তাহলে এইভাবে তোমরা বিষয়গুলো বলবে। নিচে আরেকটা বিষয় আছে, দেখো 2.7 এর মধ্যে কি আছে? ইন এ গ্রুপ অফ 5-6 মানে হচ্ছে তোমরা 5-6 জন মিলে একটা গ্রুপ করো। তারপর কি বলেছে দেখো, ডিজাইন এ পোস্টার মানে একটা পোস্টার ডিজাইন করো অন দ্য লিটল স্টেপস টু কিপ দ্য ক্লাসরুম নিট অ্যান্ড ক্লিন। ওই পোস্টারের মধ্যে পোস্টারের একটা নির্দিষ্ট টাইটেল থাকে, তো টাইটেলটা এখানে বলে দিচ্ছে। কি টাইটেল? হ্যাঁ, টাইটেলটা হচ্ছে কি দেখো, দ্য লিটল স্টেপস। লিটল স্টেপস মানে হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র স্টেপ, মানে ছোট ছোট পদক্ষেপ। হ্যাঁ, ছোট্ট পদক্ষেপের কিসে? যে টু কিপ দ্য ক্লাসরুম নিট অ্যান্ড ক্লিন, অর্থাৎ তোমাদের শ্রেণীকক্ষ পরিষ্কার রাখার জন্য যে তোমরা ছোট ছোট পদক্ষেপগুলো নাও বা নিবে বা নিয়ে থাকো, সেগুলোর উপর একটা পোস্টার ডিজাইন করতে বলেছে। পোস্টার ডিজাইন করতে বলেছে, আর এটার বাংলা অর্থ দিচ্ছে দেখো, 5-6 জনের একটি দলে একটি পোস্টার ডিজাইন করো। হ্যাঁ, এটার টাইটেল কি দিতে বলেছে দেখো, শ্রেণীকক্ষ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ছোট ছোট পদক্ষেপ। পোস্টারটি শ্রেণীতে উপস্থাপন করো। তাহলে পোস্টার ডিজাইন কোন রকম? পোস্টার ডিজাইন হচ্ছে তোমরা একটা ব্ল্যাঙ্ক পেপার নিবে, সাদা কাগজের মধ্যে প্রথমত একটা তোমরা স্কোয়ার বা আয়তাকার শেপের একটা ঘর করবে। ওই ঘরের মধ্যে উপরে একটা টাইটেল দিবে, উপরে টাইটেল দেওয়ার পরে আবার কতগুলা কি
বোল্ড পয়েন্ট দিয়ে কতগুলো কি করবে তোমরা লাইন দিবে, বোল্ড পয়েন্ট দিয়ে কতগুলো লাইন দিবে, যে লাইনগুলো কিসের হবে, লাইনগুলো হবে যে শ্রেণীকক্ষ কিভাবে তোমরা পরিষ্কার রাখবে সেগুলোর কি ছোট ছোট কয়েকটা পদক্ষেপ তোমরা লিখে দিবে। এটা হচ্ছে তোমাদের পোস্টার ডিজাইন, ঠিক আছে। এটা আমি পরবর্তীতে অন্য কোনো সময় যদি তোমাদেরকে রাইটিং পার্ট নিয়ে যদি আলোচনা করি, কিভাবে সিভি লিখতে হয়, কিভাবে ইমেল লিখতে হয়, তারপরে যে কি বলেছে পোস্টার লিখতে হয়, অ্যাপ্লিকেশন কিভাবে, লেটার কিভাবে, এগুলো যখন যদি পরবর্তীতে যদি আমি ভিডিও বানানোর সুযোগ হয় তাহলে সেখানে আমি অবশ্যই পোস্টার ডিজাইন নিয়ে আলোচনা করব। তাহলে এই হচ্ছে পেজ নাম্বার 18 এবং 19-এর খুব সহজ আলোচনা। তোমরা কেমন বুঝতে পেরেছো আমাকে নিচে কমেন্টস করে জানাবে। তাহলে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবে, সাবস্ক্রাইব করবে যদি নতুন হয়ে থাকো। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।